যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। ভাইয়া, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আমার ছেলে আন্টি হয়, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কিউট বেবি। কি নাম তোমার? আতুল। অতুল, অনেক সুন্দর নাম। অতুল, তুমি তুলনাহীন। এসো ভেতরে এসো। হ্যাঁ, আসুন ভেতরে আসুন। আসুন। আসুন ভাই, আসো বাবা। বসেন। থ্যাংক ইউ। আপনারা একটু বসেন, আমি আম্মুকে আপুকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, ও আসো আপু আম্মু। ওর অবস্থা কি এখন? সরি, আই এম রিয়েলি সরি মা। তোমার জন্য এই খেলাগুলো নিয়ে এসেছি, এরোপ্লেন, গাড়ি। মা, এত কিছু কি দরকার ছিল? না না, আমি কিছু আনিনি, আসলে অতুল নিয়ে এসেছে, ওর ছেলে। হ্যাঁ, হ্যালো। দেখো, উনি আরেকজন আন্টি, আর এই যে রায়না, হ্যাঁ, ও হচ্ছে তোমার ফ্রেন্ড, আর দিদান, আর ও আমি একজন আপু। হ্যাঁ, ও একটা আপু। বসে বাবা। জি। তা ওর আম্মুকেও নিয়ে আসতে। জি, ওর আম্মু বেঁচে নেই। ক্যান্সার হয়েছিল, 2 বছর হয়ে গেছে। ও, তোমরা বসে গল্প করো, আমি একটু চা নাস্তা রেডি করি। আবুর মা। ফুপি, আমরা উপরে গিয়ে খেলা করি। করো, সাবধানে, রান্না যেন আবার ব্যথা না পায়। হ্যাঁ, পাবে না। এসো রানা, এসো ভাই, এসো। যাও, তুমি তোমার খেলার সাথে পেয়ে গেছো।
খেলাগুলো নিয়ে নাম কি? অতুল। ও আচ্ছা। কোন ক্লাসে পড়ো? ইনফ্যাক্ট সারাদিন একা একা থাকে তো ভালোই হলো, এখানে এসে দুজন বন্ধু পেয়ে গেল। Every crisis represents not only danger but also opportunities. এই অ্যাক্সিডেন্টটা না হলে তো আপনার সাথে আমাদের দেখাই হতো না। হ্যাঁ, এই জন্যই জীবনটা খুব ইন্টারেস্টিং। আমরা কেউ জানি না পথের পরের বাকি কি আছে। এক একটা টার্নে জীবনটা এক এক দিকে বদলে যায়। ইটস এ ওয়ান্ডারফুল জার্নি। কিরে, এত রাতে ছাদে কি করছিস? ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না। রাতটা কি অদ্ভুত, দেখ কি সুন্দর। সারাদিনের কোনো হট্টগোল নেই, ব্যস্ততা নেই, নিশ্চুপ নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। আসলে ঘুমটাও একটা শান্তির জগৎ, পলায়নপর জগৎ। আমার তো মনে হয় অনেক মানুষ জীবন থেকে পালানোর জন্য ঘুমায়। এই যেমন ধর যারা নেশা টেশা করে তারা। আচ্ছা আপু, তুমি কখনো জীবন থেকে পালাতে চেয়েছো? নো, নেভার। আমি বরং আরো বেশি করে জীবনের মুখোমুখি হতে চেয়েছি। যখন যাই ঘটুক আমি সব প্রবলেমকে ফেস করতে চেয়েছি, এবং আমার মনে হয় সেটাই করা উচিত। জীবন থেকে পালানো যায় না। জীবন থেকে যত বেশি কেউ পালাতে চায়, জীবন তত বেশি তাকে তাড়া করে বেড়ায়। এই যে তুই পালাতে চাচ্ছিস, দেশ ছাড়তে চাচ্ছিস, ফ্যামিলি ছাড়তে চাচ্ছিস, তুই আসলে তোর থেকেই পালাতে চাচ্ছিস। কোথায় পালাবি? নিজের থেকে কেউ কখনো পালাতে পারে না। আমার কি মনে হয় জানিস, তুই একটা ডিপ্রেশনের মধ্যে আছিস। রাশিদ, কি হয়েছে ভাইয়া, বলতো আমাকে। না কিছু না। আমাকে বল। সূর্য, আমি আসার পর থেকে দেখছি তুই কেমন পালিয়ে পালিয়ে বেড়াস। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তরও দিস না।
আর ওই দিন কী সব বললি যে দেশ ছেড়ে চলে যাবি, ফ্যামিলি ছেড়ে চলে যাবি, কি হয়েছে বল না। রাশেদ, কি হয়েছে তুই আমাকে বল ভাইয়া, কি হয়েছে? তুই তো ছোটবেলায় আমাকে সব কথা বলতি, বল। আমি যে এই ফ্যামিলির কেউ তা কেউ জানে না আপু। আমি কখন আসি, কখন খাই, কখন ঘুমাই, কখন বাসা থেকে বেরিয়ে যাই, কেউ জানে না। জানবে না কেন? আমার যখনই মার সাথে কথা হতো মা তো বলতো তুই তোর খেয়াল খুশি মতো চলিস, তোর খুশি মতো আসিস, খুশি মতো যাস, বরং কিছু জিজ্ঞেস করলে তুই চেঁচামেচি করিস। যা একটু খবর রাখার আম্মুই রাখতো, আর কেউ না। তুমি জানো আব্বু কতদিন আমার সাথে কথা বলেন? 2-3 বছর। 2-3 বছর হবে আব্বু আমার সাথে এক ফোঁটা কথা বলেন। কি বলিস? কথা বলে না কেন? জানি না, আমি যে তার সন্তান এটা আমার মনেই হয় না আপু। আমি বাবার সাথে রাগ করে 1 মাস বাবার সামনে যাইনি, দেখছিলাম বাবা আমাকে ডাকে কিনা, কিন্তু না, বাবা আমার কোনো খোঁজই নেয়নি। তারপর যখন ইচ্ছা করে আব্বুর সামনে গেলাম, তখনও একবারও জিজ্ঞেস করলো না, কি রে তুই এতদিন কোথায় ছিলি। বাবা হয়তো নানা কাজে ব্যস্ত থাকে, আলাদা করে খোঁজ খবর নেওয়ার সময় পায় না, কিন্তু গিয়ে দেখ ঠিকই মার কাছে খোঁজ নিয়েছে। তুমি আমাকে বোঝাতে এসো না তো আপু। আব্বু সবসময় তার বড় 2 ছেলেকে নিয়ে ব্যস্ত থেকেছেন, ওদের জন্য সব করে দিয়েছেন। বড় ভাই আর ছোট ভাইয়া ইচ্ছা মতো টাকা উড়ায়, যখন তখন ফ্যামিলি নিয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর ঘুরে আসে। আর আমি কিনা বন্ধুদের সাথে একবার কক্সবাজার যাব, তার জন্য 20,000 টাকা পাই না। একটা ল্যাপটপের জন্য আমার বায়না ধরতে হয়, একটা মোবাইল সেটের জন্য আমার বায়না ধরতে হয়। মনে হয় আমি একটা ফকিরের ছেলে। তুমি জানো আপু, আমার বন্ধুরা ভাবে আমি কোটিপতির ছেলে, ইচ্ছা করে কিপটামি করি। তুমি বিশ্বাস করো আপু, এক জোড়া জুতা কেনার জন্য আমার 10 বার বলতে হয় আম্মুকে। আম্মু বলে বড় ভাইয়া, ছোট ভাইয়া বা বাবাকে, একটা বিল পাস হতে হতে 1 মাস পেরিয়ে যায়। আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই আমাকে বলিসনি কেন? তুমি থাকতে 7 সমুদ্র 13 নদীর ওপারে, তোমাকে কি বলবো? এসেছো ভালো করেছো, দেখো এই ফ্যামিলিটার অবস্থাটা। সবাই এক ছাদের নিচে থাকে, কিন্তু কেউ কারো কোনো খবর রাখে না। মনে হয় সবাই বিচ্ছিন্ন এক একটা দ্বীপ। ঘুমাওনি এখনো? ঘুম আসছে না। একটা ঘুমের ওষুধ দিই? না, না ঘুমালে প্রেশার তো বেড়ে যাবে। ঘুম আসছে না কেন? ঘুমাও। ঘুম না আসলে কি করবো? ওর সাথে তো আর যুদ্ধ করা যায় না। তোমার কি হয়েছে বলতো? না, ছেলে মেয়েদের কথাই ভাবছিলাম, একে একজন চোখ কেমন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কি সারা জীবন এই জন্য কষ্ট করেছিলাম, জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। আহা, কি এমন হলো বল আমাকে। কি করছে তুমি দেখতে পাচ্ছ না? ফারজানা তার স্বামীকে ছেড়ে চলে এসেছে। আদনান, জুবায়ের যা ইচ্ছে তাই করছে। ওদের হাতে আমি আমার সমস্ত কোম্পানির আমার কাগজপত্র সবকিছু ভার দিয়ে দিলাম। এখন আমার এতদিনের পরিশ্রমটাকে তারা ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। তুমি যে সারাক্ষণ জোবাইয়ের, আদনান আর ফারজানার কথা বলো, তোমার যে আরো 2টো ছেলে মেয়ে আছে সে কথা তুমি ভুলে গেছো? ওদের কথা তুমি আমার সামনে বলো না। মানুষের ছেলেমেয়েরা বাবা মায়ের মুখ উজ্জ্বল করে বড় হয়ে, আর আমার ছেলেমেয়েরা আমার সমস্ত মান সম্মান ধুলে মিশিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি কি জানো ফারহানার একটা পেন্টিংস বিদেশের একটা প্রতিযোগিতায় চান্স পেয়েছে? তুমি দেখো, ফারহানা একদিন ফারজানাকেও ছাড়িয়ে যাবে।
আর পেইন্টিং, ওসব ছবি টবি দিয়ে কিচ্ছু হবে না। আমি কত করে বললাম যে চারুকলায় ভর্তি হোস না, হয় ম্যানেজমেন্ট পড় আর না হয় ইকোনমিক্স পড়। ওইসব ছবি টবির আজকাল কোনো দাম নেই। আর তুই যদি ফ্যাশন ডিজাইনটা পড়িস তাহলে ফ্যাক্টরিটা সামলাতে পারবি। তো ছবি আঁকা শিখে তুই করবি নাকি? আর বাদ দাও না, এটা ওর স্বপ্ন। স্বপ্ন। আর ওই ইডিয়েটটা, সে তো আমার চোখের সামনে আসে না। রাশেদ কি আজকাল বাসায় থাকে নাকি? ও তো ওর মতো করেই থাকে, কারোর সাথে মিশে টেশে না। তুমি তো জানোই ও ওর মতো থাকতেই পছন্দ করে। তুমি কি জানো ও কতদিন আমার সাথে কথা বলেনি? এবারের প্রত্যেকটা মানুষ যে যার মতো চলছে, যেন কারো কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে শেষ বয়সে এসে আমার ছেলে মেয়েরা আমার টেনশনের কারণ হয়ে যাবে। তুমি বরং এক কাজ করো, সবাইকে আলাদা করে দাও, যে যার মতো থাকবে। কি বলো তুমি? হ্যাঁ, অবস্থা আমার ভালো ঠেকছে না। কোন দিন ওরা ভাই ভাই মারামারি লেগে যাবে কে জানে। তোমাকে তো আমি সব কথা বলি না, কথা যখন উঠলো তখন বলি। আমি আমার বাড়ির দেয়ালে ফাটল দেখতে পাচ্ছি। দেখি তো মামুনি, একটু খাও তো মা। আমি আর খাবো না, আর ভালো না। লাগছে না। আর একটু খেতে হবে, একটু খেতে হবে না মা? নাও, আর একটু খাও, হা করো। আর খাবো না, ভালো লাগছে না। না না, এমন করো কেন? একদম কথা শুনতে চাও না। এটা খোলো, ভালো লাগছে না। ওরে মা সোনা আমার, আর তো জাস্ট দুটা দিন পরে আমি খুলে দিব। নাও একটু খাও তো। আমি হাত নাড়তে পারছি না। ওহো রায়না, কেন এমন করো? একদম কথা শোনো না মা। নাও একটু খাও তো, একটু খাও, হা আমি করো। পাপার সাথে কথা বলবো। কি? আমি পাপার সাথে কথা বলবো। আমি এখানে থাকবো না, আমি পাপার কাছে যাব। আমি পাপার কাছে যাব। আমি পাপার কাছে যাব। কাঁদছো কেন তুমি? আমি পাপার সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, কাঁদবে না, আমি কল করছি, দাঁড়াও। হ্যালো, রায়নার কথা বলবে, ধরো। দাঁড়াও, আগে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? 100 বার করে বললাম রায়নাকে নিয়ে ও দেশে রাখতে পারবে না। তুমি রায়নার সাথে কথা বলো। তুমি ওকে নিয়ে চলে এসো, যা হবার হয়ে গেছে, ফরগেট ইট। তুমি ওর সাথে কথা বলো নাও। হ্যালো পাপা, আই মিস ইউ। আই মিস ইউ পাপা। আই মিস ইউ টু মা। মা, তোমার কোথায় লেগেছে মামনি? খুব ব্যথা পেয়েছো? তোমার মাকে নিয়ে চলে এসো মামনি। আই মিস ইউ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, কেমন আছো তুমি? কেমন আছি বুঝতে পারছেন না আম্মা? রায়না নাকি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, রিক্সা থেকে পড়ে গিয়েছিল। আমাকে এই খবরটা পর্যন্ত দেয়া হয়নি। আমার মেয়ে কাঁদতে কাঁদতে শেষ। আচ্ছা, কি হয়েছে তোমাদের? ফারজানা চলে আসলো কেন? সেটা ওকে জিজ্ঞেস করেন। ও নাকি ওদেশে গিয়ে থাকবে। ওদেশে কি থাকা যায়? মেয়েটা আমার যেতে না যেতেই অ্যাক্সিডেন্ট করে বসলো। তুমি দেশে এসো বাবা, এসে ওদের নিয়ে যাও। আমি তো এখন যেতে পারবো না আম্মা, আমার ইউনিভার্সিটি খোলা, সামনে সেমিনার আছে, অনেকগুলো পেপারস রেডি করতে হবে। আমি পারবো না আম্মা, ওকে বুঝিয়ে শুনিয়ে এখানে পাঠিয়ে দিন। তোমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে? কি? ও আপনাদের এ কথা বলেছে? হ্যাঁ, ও তো বলে একেবারে চলে এসেছে। আর আপনারা ওর কথায় বিশ্বাস করলেন? আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না? আমরা আর কি বলবো, তোমাদের কাণ্ড কারখানা তো কিছুই বুঝি না। তোমরা যখন বিয়ে করেছো তখনও তো কাউকে কিছু বলার প্রয়োজন মনে করনি। সে কথা আমি ফারজানাকে বলেছিলাম আম্মা। ও বলল বাসায় জানালে নাকি আপনারা বিয়েতে রাজি হবেন না। এখনো তো তোমরা তাই করছো। ও চলে এসে বললো তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়েটা কি ছেলে খেলা? এত লেখাপড়া করেছো, এত লেখাপড়া করে কি শিখেছো? যা খুশি তাই করছো। আমরা যে তোমাদের বাবা মা সে কথা তো তোমাদের মনেই থাকে না। সমস্যাটা আপনাদের মেয়ে করেছে আম্মা, আমাকে কেন ব্লেম দিচ্ছেন? হ্যাঁ, তোমাকে আর কি বলবো বাবা,
নিজের মেয়েকে তো কন্ট্রোল করতে পারলাম না। বাবা কোথায়? বাবাকে একটু দিন। বাবাকে আর কি বলবে, বাবাও তো মেয়ের পক্ষই নিবে। আচ্ছা দিন না একটু বাবাকে, বাবা একটু বুঝিয়ে বললে ও চলে আসবে, বাবাকে ও খুব মানে। আচ্ছা ঠিক আছে, ধরো একটু। ধরো। কে? রায়হান। রায়নের সাথে আমি কি কথা বলবো? দেখো কি বলে। মেয়েটার একটা প্রবলেম, এটা সলভ করতে হবে না, এভাবে চুপচাপ বসে থাকলে হবে? দাও। হ্যালো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ বাবা, আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আমি আপনাদের ফোনের অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম আপনারা ফোন করবেন। কেন আমরা ফোন করবো কেন? তোমরা করবে প্রবলেম, আর আমরা তোমাদের পেছনে পেছনে দৌড়বো? এতটা অসহায় হয়ে গেছি আমরা?